হচ্ছে পদের পরিমাণ, মানে একই পদ অর্থে একটা পদের সম্পূর্ণ পরিমাণই হচ্ছে ওই পদের ব্যক্তার্থ। আর জাত্যার্থ হচ্ছে কোনো পদের আবশ্যিক এবং অপরিহার্য গুণ। যেমন ব্যক্তার্থ আমরা যদি বলি, মানুষ পদের ব্যক্তার্থ বললে এর ব্যক্তার্থ হবে সকল মানুষ, আর জাত্যার্থ বললে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। কেননা আমরা জানি মানুষ পদের মৌলিক গুণ হচ্ছে দুইটা, একটা হলো বুদ্ধিবৃত্তি আর একটা হলো জীববৃত্তি। তোমাদের বড় প্রশ্ন হিসেবে যদি আসে এদের সম্পর্ক, ব্যক্তার্থ আর জাত্যার্থের সম্পর্কটা কেমন, তখন তোমরা প্রথমেই বলে নিবা এদের সম্পর্ক হ্রাসবৃদ্ধিমূলক। ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। একটা ছকের মাধ্যমে তোমরা দেখাতে পারো। এরকম ছকটা করবা, প্রথমেই মানুষ, মাঝখানে এর ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ, জাত্যার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। মানুষ থেকে এক ধাপ উপরে যদি আমরা জীব শ্রেণীতে বা প্রাণী শ্রেণীতে যাই, তো তখন তার ব্যক্তার্থ হয়ে যাবে সকল জীব বা সকল প্রাণী, কিন্তু জাত্যার্থ কমে গিয়ে শুধু জীববৃত্তি হবে। কারণ প্রাণীর জাত্যার্থ শুধু জীববৃত্তি, অন্য কোনো গুণ, মৌলিক গুণ নাই, একটাই। আর মানুষ থেকে আমরা যদি, তাহলে দেখা গেল ব্যক্তার্থ এখানে সকল জীব হিসেবে মানুষ, সব মানুষের যেতে সব জীব বড়, ব্যক্তার্থ বাড়লো, কিন্তু জাত্যার্থ আবার কমে গেল। এখানে জীববৃত্তি তো আছে, কিন্তু এখানে বুদ্ধিবৃত্তি কমে গেল, তাহলে ব্যক্তার্থ বাড়লেও জাত্যার্থ কমলো। আবার মানুষ থেকে এক ধাপ নিচে যদি আসি, তাহলে দেখা যাবে শিক্ষিত মানুষ অথবা অশিক্ষিত মানুষে যদি বলি, তাহলে সব শিক্ষিত মানুষ অথবা সব অশিক্ষিত মানুষ, তার ব্যক্তার্থ যদিও কমে গেল, সব মানুষের চাইতে সব শিক্ষিত মানুষের পরিমাণ কম, কারণ এখানে অশিক্ষিত মানুষ বাদ গেল, কিন্তু দেখা যাচ্ছে জাত্যার্থ আবার বেড়ে গেল। বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি এবং শিক্ষিত গুণটা যোগ হলো তার শিক্ষা। সুতরাং দেখা যাচ্ছে আমরা বলতে পারি ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। তোমরা ছকে আগে ছক তৈরি করবা, ছক যেভাবে করছো ঠিক সেইভাবে লিখে দেবা, তাহলে এটার উত্তর হয়ে যাবে। যদি আবারও প্রশ্ন আসে এরকম যে ব্যক্তার্থ এবং জাত্যার্থের হ্রাসবৃদ্ধির ত্রুটিসমূহ ব্যাখ্যা করো, তখন তোমরা বলবা এটা এই নিয়ম শুধু শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তিবস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না, সমানজাতীয় পদের ক্ষেত্রে প্রযোজ্য, গাণিতিক নিয়মে ঠিক আনুপাতিক হারে বাড়ে কমে না, আবার অনেক সময় ব্যক্তার্থ বাড়লেও জাত্যার্থ বাড়ে না, আবার কোনো পদের নতুন জাত্যার্থ পাওয়া গেলেও এটার ব্যক্তার্থের পরিবর্তন হতে দেখা যায় না। এই ছিল আমাদের ব্যক্তার্থ জাত্যার্থের পুরনো পড়া। এরপরে তোমরা পদের প্রকার আমরা পড়তেছিলাম আর কি, পড়া হচ্ছিল পদের প্রকার। তো প্রথমেই ছিল পদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, প্রথমেই ছিল গঠন অনুসারে। এগুলো তোমাদের এই পদের প্রকারটাই বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞানমূলক আর অনুধাবনমূলকে আসে, আর বহু নির্বাচনী প্রশ্নে বেশি থাকে। এই জন্য এটা ভালো করে অনুধাবন করার চেষ্টা করবা। জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নও তো অনেক বড় জিনিস। তো দেখো, গঠন অনুসারে পদকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সরল আর একটা হচ্ছে যৌগিক। একটা শব্দ দিয়ে গঠিত হলে তাকে সরল পদ, আর একাধিক শব্দ দিয়ে গঠন করা হলে তাকে বলা হয় যৌগিক পদ। আমরা কিন্তু পুরানো পড়াই পড়ছি, তাড়াতাড়ি তোমরা দ্রুত জয়েন করো যারা করার। এরপরে যেমন দেখো, ফুল, এটা হলো সরল পদ, এখানে যদি আমি লাল ফুল দিতাম তাহলে সেটাই হয়ে যেত যৌগিক পদ, কারণ দুইটা শব্দ। ফল, এখানে যদি আমি শুধু ফল দিই তাহলে একটা পদ, আর এখানে যদি আমি দিতাম যে পাকা ফল বা কাঁচা ফল, তখন হয়ে যেত যৌগিক পদ। এখানে দেখো, লাল নীল ফুল, 3 দিন, প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি, এইগুলো পদকে আমরা সাধারণত যৌগিক পদ বলে থাকি। এরপরে হলো অর্থের দিক থেকে, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো না? জি মিস। আচ্ছা, অর্থের দিক থেকে পদ অনেক ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা বলি অর্থের দিক থেকে, একটা অর্থ থাকলে একার্থক, একাধিক অর্থ থাকলে অনেকার্থক। যেমন আমরা সাধারণত অনেকার্থক পদগুলি একই শব্দ হবে, কিন্তু উচ্চারণও একই হবে, অর্থ ভিন্ন হবে। এইরকম শব্দগুলোকে আমরা অনেকার্থক পদ বলি, যেগুলোকে আমরা সমার্থক শব্দ বলে থাকি। যেগুলিকে আমরা কি বলি? সমার্থক শব্দ। তো দেখো, একটা মাত্র যে সকল পদ দিয়ে একটা মাত্র অর্থ প্রকাশ করে তাকে একার্থক পদ বলে, আর যে সকল পদ দিয়ে অনেকগুলো অর্থ প্রকাশ করা যায় সেগুলোকে আমরা অনেকার্থক শব্দ পদ বলে থাকি। যেমন তীর, গজ, অশ্ব, এগুলোকে আমরা বলে থাকি অনেকার্থক পদ। এরপরে দেখো, এখানে পদকে মানে কোনো একটা গুণের উপস্থিতি, এখানে যদিও অর্থের দিক থেকে, তবুও আমরা বলছি কোনো একটা গুণের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে পদকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সদর্থক, আর একটা হচ্ছে নঅর্থক, আর একটা হচ্ছে ব্যাহতার্থ। হ্যাঁ বলো। এখানে কি একার্থক কি 3 ভাগে ভাগ করা না 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 না, একার্থক মানে অর্থ অনুসারে এই একগুচ্ছ আর এই একগুচ্ছ, এটা একটা আলাদা। তোমাদের এগুলো এইভাবে আসবে
যে একার্থক এবং অনেক পার্থক পদ বলতে কি বুঝো, তখন কি লিখবা? যে পদের একটা মাত্র অর্থ থাকে তাকে, যে সকল পদের, যে একটা পদ না তো, যে সকল পদের একটা অর্থ থাকে তাকে একার্থক পদ, আর যে সকল পদের অনেক অর্থ থাকে তাকে অনেকার্থক পদ। এইভাবেই আসে। ঠিক যদি তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসে তখন এরকম আসবে যে একার্থক এবং অনকার্থক পদের বলতে কি বুঝো ব্যাখ্যা করো, তখন দুইটার সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, ব্যাস তোমার অনুধাবনমূলক হয়ে যেগুলো। আর যদি জ্ঞানমূলক আসে তাহলে এখানে জ্ঞানমূলক আসতে পারে একার্থক পদ কাকে বলা হয়, অথবা অনেকার্থক পদ কাকে বলা হয়, অথবা সদর্থক পদ কাকে বলা হয়, অথবা নর্থক পদ কাকে বলা হয়, অথবা ব্যাহতার্থক পদ কাকে বলা হয়। কিন্তু কথা আছে এইখানে আবার একটা ভিন্ন রকমের প্রশ্ন আসে যে কোনো পদে গুণের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে পদের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। এইটা তোমার প্রয়োগমূলক বা উচ্চতার দক্ষতামূলকও অনেক সময় আসে। এইটুকুন, কোনো একটা পদে কোনো একটা গুণের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে পদকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সদর্থক, আরেকটা হচ্ছে নর্থক, আরেকটা হচ্ছে ব্যাহতার্থক। সদর্থক যখন কোনো পদে কোনো একটা গুণ উপস্থিত থাকে তাকে বলা হয় সদর্থক পদ। যেমন মানুষ, মনুষ্যত্ব, তোমার বলতে হবে যে মনুষ্যত্ব গুণটা থাকার জন্যে আমরা মানুষকে মানুষ বলি। আর যখন কোনো পদে কোনো একটা গুণ অনুপস্থিত থাকে, কোনো একটা মৌলিক গুণ বা কোনো একটা বিশেষ গুণ অনুপস্থিত থাকে, তখন সেই পদটাকে আমরা বলি নর্থক পদ। যেমন মনুষ্যত্ব না থাকার জন্য আমরা মানুষকে অমানুষ বলি। আর ব্যাহতার্থক পদ সাধারণত যখন কোনো পদে একটা গুণ থাকার কথা ছিল কিন্তু আপাতত নাই। এখন এখানে তোমার একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, ব্যাহত শব্দের অর্থ কি? ব্যাহত শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, পড়ে যাওয়া, খসে পড়া ইত্যাদি। সরে যাওয়া, পড়ে যাওয়া, খসে পড়া ইত্যাদি, এগুলোকে সাধারণত ব্যাহত শব্দের অর্থ হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো, এই যে ব্যাহত শব্দের এখানে আমরা ব্যাহতার্থক পদ কাকে বলা হবে বলবো, যে সকল পদে সাধারণত কোনো একটা গুণ থাকার কথা ছিল অথবা ভবিষ্যতে থাকতেও পারে কিন্তু বর্তমানে নেই, আপাতত সেই গুণটা ওই পদের মধ্যে থাকে না বা নেই, এইরকম আপাতত গুণহীন পদসমূহকে বলা হয় ব্যাহতার্থক পদ। যেমন এগুলো সাধারণত শারীরিক ত্রুটি সম্পন্ন কিছু পদ আছে, যেমন অন্ধ, কানা, খোঁড়া, বোবা, কালা। এগুলো সাধারণত মানুষ তো সারা জীবন অন্ধ থাকে না, বা কোনো একটা সমস্যা হলে অন্ধ হয়ে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য অন্ধ হয়, কানা হয়, খোঁড়া হয়, এগুলো হয়, বোবা হয়, কালা হয়, এগুলো হয়। তো এই জন্যই এই পদগুলো মানে শারীরিক ত্রুটি সম্পন্ন কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পদকে বলা হয়ে থাকে ব্যাহতার্থক পদ। এটা কিন্তু যদি তোমরা সংজ্ঞা দাও তাহলে বলবা যখন কোনো পদে কোনো একটা গুণ থাকার কথা ছিল কিন্তু আপাতত নেই, ভবিষ্যতে হয়তো থাকতেও পারে, কিন্তু আপাতত এইরূপ গুণহীন পদকে বলা হয় ব্যাহতার্থক পদ। বুঝতে পারছো এবার? এটা যদি 3 নম্বরের প্রশ্ন আসে বা 4 নম্বরের প্রশ্ন আসলে পারবা না। সদর্থক গুণ থাকে, যেমন মনুষ্যত্ব আছে তাই সদর্থক। নর্থক গুণ থাকে না, গুণের অনুপস্থিতিকে বোঝায়, যেমন অমানুষ, যেমন মনুষ্যত্ব নাই। ব্যাহতার্থক আপাতত গুণ নাই, অতীতে হয়তো ছিল, ভবিষ্যতে হয়তো থাকতেও পারে কিন্তু এখন নাই এইরকম গুণহীন পদকে বলা হয় ব্যাহতার্থক পদ। অন্ধ, কানা, খোঁড়া, বোবা, এই শব্দগুলো যখন দিয়ে দিবে যে এগুলা কিরকম পদ, তোমার এখানে বহুপদীতে আসলো সদর্থক, নর্থক, ব্যাহতার্থক, তখন কোনটা দিবা বহু নির্বাচনী প্রশ্নে? বলো এটা কোনটা দিবা? ব্যাহতার্থক পদে অন্ধ, কানা, না তোমার আসলো অন্ধ, কানা, খোঁড়া, এই পদগুলো কি ধরনের পদ? 1 নম্বরের আসবো বহুপদী প্রশ্ন আসে না, 1-এ থাকলো সদর্থক, 2-এ থাকলো নর্থক, 3-এ থাকলো ব্যাহতার্থক, তোমরা কোনটা দিবা? ব্যাহতার্থক। ভেরি গুড। তা এখন আসো, এটা আমাদের শেষ, আমরা আগের পড়াই ছিল কিন্তু ব্যক্তার্থ বা পরিমাণের দিক থেকে আমরা আবার পদকে বিভিন্ন ভাগে ভাগ করি। এগুলো তোমরা ভালো করে জানবা, এই জন্য এগুলো বহুপদীতে আসে, তো মানে বহু নির্বাচনী প্রশ্নে আসে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে আসে। এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারো, তবু আমি বোঝানোর জন্য বলছি যাতে কোনো সমস্যা না হয়। দেখো, নির্দিষ্ট পদ, নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা গুণের নাম বা কিছুর নাম বুঝালে নির্দিষ্ট করে লাল কলমটি দাও, যুক্তিবিদ্যা বইটি দাও, মনোবিজ্ঞান বইটি দাও, সমাজকর্ম বইটি দাও, হিস্ট্রি ইতিহাস বইটি দাও, এইরকম যদি আমরা বলি তখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা গুণের নাম, বস্তুর নাম, জায়গার নাম যখন বুঝাবে তখন নির্দিষ্ট। আর নির্দিষ্ট করে বুঝায় না বুঝায় যদি অনির্দিষ্ট বুঝায় তখনই সেটা হয়ে যায় অনির্দিষ্ট পদ। আবার দেখো, সাধারণ পদ, বিশেষ পদ, এই পরিমাণের দিক থেকে আবার সাধারণ পদ, বিশেষ পদ, এটা আবার তোমাদের অনুধাবনমূলক বহুপদী
প্রয়োগমূলক প্রশ্নে কখনো আসে যে পরিমাণের দিক থেকে এভাবেই আসবে, সাধারণ এবং বিশেষ পদের ব্যাখ্যা করো। তখন আমরা প্রথমেই বলবো সাধারণ পদ। যখন আলাদা আলাদা করে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামকে না বুঝিয়ে যদি ওই জাতীয় বিশেষ কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামের জাতিটাকে বোঝানো হয় বা ওই জাতীয় জাতিবাচক পদকে বোঝানো হয়, তখন তাকে বলা হয় সাধারণ পদ। যেমন মানুষ, আমি বলি নাই রহিম, করিম, রাম, যদু, মধু, এগুলা বলি নাই। যদি মানুষ ওই জাতীয় আলাদা আলাদা করে মানুষের বিভিন্ন নামকে না বুঝিয়ে যদি আমরা শুধু মানুষ বলি, তাহলে আমরা সকল মানুষকেই বোঝাচ্ছি। তাহলে সাধারণ পদ হচ্ছে একটা পদকে একটা পদের আংশিক বোঝায় না বোঝায় যদি সম্পূর্ণ পরিমাণকে একটা জাতিবাচক পদ হিসেবে বোঝানো হয়, তখন সেটাকে বলা হয় সাধারণ পদ, যেমন মানুষ, নদী ইত্যাদি। আবার বিশেষ পদ, সেই সাধারণ পদেরই যদি আমরা জাতিবাচক পদটাকে যদি আমরা আলাদা আলাদা করে বিশেষ করে বুঝাই, কোনো বিশেষ ব্যক্তি বস্তু বা স্থানের নাম বা গুণের নাম বা কোনো জায়গার নাম বোঝাই, তখন সেটাকে বলা হয় বিশেষ পদ। যেমন পদ্মা নদী, আমরা সাধারণ পদে বলছিলাম নদী, আর বিশেষ পদে আমরা বলছি পদ্মা নদী। তো এই যে বিশেষ পদ, এই বিশেষ পদ আবার দুই রকমের, একটা হচ্ছে অর্থপূর্ণ বিশেষ পদ আর একটা হচ্ছে অর্থহীন বিশেষ পদ। অর্থপূর্ণ হচ্ছে যে সকল পদের অর্থের জন্য মানে একটাই হয়, কোনো একটা, যেমন পদ্মা নদী একটাই, পদ্মা নদী কিন্তু বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই, সুতরাং এটা একটা অর্থপূর্ণ বিশেষ পদ। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো কিন্তু বিশেষ অর্থের জন্য পরিচিত একটা বিশেষ পদ। একজন যদিও, কিন্তু তাদের একটা বিশেষ পরিচিতি আছে। এখন আমার নাম, তোমার নাম, রহিম, রহিমা, রাম, যদু, মধু, হাসি, শিখা ইত্যাদি যদি হয়, তখন সেই পদগুলো হচ্ছে তোমার অর্থহীন বিশেষ পদ। সুতরাং বিশেষ পদ দুই ধরনের, একটা হলো অর্থপূর্ণ আর একটা হচ্ছে অর্থহীন। অর্থের জন্য, বিশেষ অর্থের জন্য যদি বিশেষ পদ পরিচিতি লাভ করে, তখন তাকে বলা হয় অর্থপূর্ণ বিশেষ পদ। আর বিশেষ অর্থের জন্য পরিচিতি লাভ না করে কেবলই কোনো নাম, কোনো বস্তুর নাম, গুণের নাম বা কোনো জায়গার নাম বোঝানো হয়, যেটা বিশেষ অর্থের জন্য পরিচিত না, সেই সব পদগুলোকে বলা হয় অর্থহীন বিশেষ পদ। আবার আছে দেখো সমষ্টিবাচক, আমরা যে যে জাতিবাচক পদ, সাধারণ পদ বললাম, এইখানেও সেই সাধারণ সমষ্টিবাচক পদটা আসলে শ্রেণীবাচক পদ, যে আমরা আলাদা আলাদা করে না বুঝে যদি একত্রে সমষ্টিগতভাবে সবগুলোকে একসাথে বোঝাই, যেমন রহিম, করিম, রাম, যদু, মধু, বা আলাদা আলাদা করে এক একজনের নাম না বুঝায় যদি মানুষকে বলি, তখন সেটা হবে তোমার সমষ্টিবাচক পদ। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, বেবি শ্রেণী 2, 3, 4, 5, 6 ইত্যাদি শ্রেণীগুলোকে আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরকম যদি না বলে আমরা শুধু শ্রেণী বলি, তখন সেটা হবে সমষ্টিবাচক পদ, কারণ এটাও একটা সাধারণ পদের অন্তর্ভুক্ত, এটাকেও একটা জাতিবাচক পদ বলা হয়। আর অসমষ্টিবাচক হচ্ছে সেই বিশেষ পদের মতো, যেমন সমষ্টিবাচককে না বুঝে সমষ্টিবাচক পদগুলিকেই যদি আমরা আলাদা আলাদা করে বোঝাই, যেমন শ্রেণীর মধ্যে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরকম করে যদি বলি, তখন সেগুলো হয়ে যাবে তোমার অসমষ্টিবাচক পদ। এগুলো হচ্ছে তোমার পরিমাণের দিক থেকে পদের বিভিন্ন শ্রেণী। বুঝতে পারছো? আগেই বুঝছিলাম, এখন আসো আমরা একটা প্রশ্ন মিস। হ্যাঁ বলো প্রশ্ন। যদি বলে ব্যাক্তার্থ বা পরিমাপের দিক থেকে পদ কত প্রকার, তাহলে কি বলবো? 6 প্রকার বলবো? কারণ এখানে তো এগুলো আসবে না, এগুলো আসবে না, আসবে এরকম না, এগুলো এরকম আসবে না। এগুলো আসবে যখন এখানে, তখন তোমার আলাদা আলাদা করে আসবে, এরকমই আসবে। এগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট পদের সংজ্ঞা উদাহরণ দাও। সমষ্টিবাচক অসমষ্টিবাচক পদ বলতে কি বুঝো, সাধারণ বিশেষ পদ বলতে কি বুঝো, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য একসাথে নিয়ে আসছি সবগুলো, যাতে তোমাদের একত্রে বুঝতে সুবিধা হয়, যেমন একটার মধ্যে দিয়ে তোমরা অন্যটায় যাইতে পারো। যখন সাধারণ পদের যে উদাহরণ দিবা, সমষ্টিবাচক পদের সেই উদাহরণ তুমি ইচ্ছা করলে দিতে পারো। বিশেষ পদের যে উদাহরণ দিবা, তোমার অসমষ্টিবাচক পদেরও তুমি সেই উদাহরণ দিতে পারবা, ইচ্ছা করলেই দিতে পারবা। এখন বুঝছো ওগুলা? হ্যাঁ ওগুলা আসবে। আচ্ছা, এখন দেখো আমরা পড়ছিলাম ব্যাক্তার্থ বা পরিমাণ অনুসারে, পরিমাপ নয়, পরিমাণ, সংখ্যা, পরিমাণ, পরিমাণ, পরস্বীকার বর বৈষ্ণব রস্বীকার রি ম আকার দন্তান্ন, পরিমাণ, পরিমাপ না, কখনোই না। তো আমরা কি বলছিলাম, ব্যাক্তার্থ মানে পরিমাণ, পরিমাপ না। আচ্ছা, যে তোমাদের ক্লাসে কেউ লিঙ্ক ভুলে গেছে, দেখো তো তোমরা চেষ্টা করো, অনেকে বলতেছে যারা লিঙ্ক ভুলে গেছে তাদেরকে একটু সাহায্য করো, দেখো সাহায্য করো, তোমরা সাহায্য করো। এখন দেখো জাত্যার্থ, গুণ অনুসারে আমরা পদকে অনেক রকম পাবো। আবার দেখো গুণ অনুসারে, আবশ্যিক গুণ অনুসারে, জাত্যার্থ মানে আবশ্যিক গুণ,
সেই গুণ অনুসারে পদকে আবার দুই রকমে ভাগ করা যায়, একটা হলো যাত্রার্থক আর একটা হলো অযাত্রার্থক। গুণ অনুসারে পদ হচ্ছে দুই রকমের, একটা হলো যাত্রার্থক আর একটা হলো অযাত্রার্থক। এখন এইটা তোমরা ভালো করে পড়বা, অবশ্যই এটা তোমার প্রয়োগ এবং উচ্চতার দক্ষতায় আসবে, আসার সম্ভাবনা আছে। আমি প্রশ্ন যখন দিব তখন বুঝতে পারবা। তো দেখো, যাত্রার্থক পদ, যে পদের একই সাথে গুণ এবং পরিমাণ দুইটাই থাকে। যে সকল পদের একই সাথে গুণ এবং পরিমাণ দুইটাই থাকে, ঠিক তেমনি জাতিবাচক পদ। জাতিবাচক পদগুলোর গুণও থাকে, পরিমাণও থাকে। যেমন যদি আমি বলি মানুষ, মানুষ বললে মানুষ পদের গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, মানুষ পদের পরিমাণ হচ্ছে সকল মানুষ। একই সাথে দুইটাই থাকবে। যে সকল পদের একই সাথে দুইটাই থাকবে, গুণও থাকবে, পরিমাণও থাকবে, অর্থাৎ ব্যক্তার্থও থাকবে, যাত্রার্থও থাকবে। গুণ মানে হচ্ছে যাত্রার্থ, পরিমাণ মানে হচ্ছে ব্যক্তার্থ। যে সকল পদের একই সাথে দুইটা জিনিসই থাকবে, গুণ পরিমাণ উভয়ই উপস্থিত থাকবে, বিশেষ করে জাতিবাচক পদগুলোকে আমরা বলি যাত্রার্থক পদ। আর ব্যক্তি, বস্তু বা শুধু নামবাচক, শুধু গুণবাচক, শুধু কারো নাম, শুধু কোনো গুণ, এরকম শুধু বুঝাইলে সেই পদগুলোকে আমরা বলি অযাত্রার্থক পদ। যেমন সততা, সরলতা, সাদা, কালো, এগুলো কিন্তু কোনো একটার গুণ বোঝানো হয়। যেমন রহিম, করিম, তাসফিয়া, এরকম যদি আমরা নাফিস যদি কোনো নাম বলি, তখন সেই নামগুলোকে বলা হয়ে থাকে শুধুমাত্র অযাত্রার্থক পদ। এখন তোমার এখানে প্রশ্ন আসবে, নামবাচক পদগুলো কি তাহলে অযাত্রার্থক পদ? এইটা দিয়েই তোমার প্রশ্ন আসবে। নামবাচক পদ অথবা স্বকীয় নামবাচক, স্বকীয় মানে নিজেকে পরিচয় করার জন্য একটা নাম লাগে। তোমাদের যেমন নাম আছে নৌসিন, তারপরে কি সব নাম আছে না তোমাদের, কাকন, নৌসিন ইত্যাদি নাম আছে। তো সেই নামবাচক পদগুলি তোমার প্রশ্নে আসবে, নামবাচক পদগুলো কি যাত্রার্থক? তখন আমরা বলবো না, নামবাচক পদগুলো যাত্রার্থক না। এই সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন নামবাচক পদগুলো যাত্রার্থক, আবার কেউ বলেছেন নামবাচক পদগুলো প্রথমে যাত্রার্থক থাকে না, পরে যাত্রার্থক হয়, আবার কেউ বলেছেন নামবাচক পদগুলো অযাত্রার্থকই। তাদের মধ্যে জেবন্স, প্রথমে যুক্তিবিদ পি.কে. রায়, ডক্টর পি.কে. রায় বলেছিলেন নামবাচক পদগুলো প্রথমে অযাত্রার্থক থাকলেও এগুলো আস্তে আস্তে যাত্রার্থক হয়ে যায়, কিন্তু নামবাচক পদগুলো প্রথমে অযাত্রার্থক তারপরে যাত্রার্থক। জেবন্স নামবাচক পদগুলো বলছে অযাত্রার্থক বা যাত্রার্থক, ওনার কোনো সুস্পষ্ট মতবাদ ছিল না, কিন্তু যুক্তিবিদ মিল বলেছিলেন যে নামবাচক পদগুলো কখনোই যাত্রার্থক নয়। কেননা নাম দিয়ে শুধু আমরা নামকেই জানি, বা শুধু গুণ দিয়ে শুধু আমরা গুণকেই জানি, আমরা তার নামকে জানি না, বা নাম দিয়ে তার গুণকেই জানতে পারি না। আমরা প্রথমে একটা নাম দিয়ে তার গুণকে জানি না, প্রথমে গুণ দিয়ে তার নামকে জানি না। সুতরাং নামবাচক বা পদগুলো কখনোই যাত্রার্থক নয়, নামবাচক পদগুলো হচ্ছে অযাত্রার্থক। এখন এইটা তোমরা বড় প্রশ্ন কিভাবে লিখবে আমি একদিন চেষ্টা করব, তোমরা দেখো, যদি আমার জন্য একটু লিখে তোমরা দেখাবা আগামী ক্লাসে। নামবাচক পদগুলো যা তোমাদের বইতে একদম স্পষ্ট করে লেখা আছে, না যদি পারো আমি আবার লিখে দেবো, অসুবিধা নেই। কিভাবে লিখবা, এটা একটা বড় প্রশ্নের জন্য প্রশ্ন, তো যে প্রথমে তুমি আর আসবে যাত্রার্থক কাকে বলা হয়। যাত্রার্থ অনুসারে পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো যাত্রার্থক আর একটা হলো অযাত্রার্থক। যে সকল পদের একই সাথে গুণ পরিমাণ দুইটাই থাকে, অর্থাৎ ব্যক্তার্থ যাত্রার্থ দুইই উপস্থিত থাকে, তাকে বলা হয় যাত্রার্থক পদ। যেমন উদাহরণস্বরূপ আমরা বললাম মানুষ, মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ, মানুষ পদের যাত্রার্থ হলো বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি। সুতরাং মানুষ পদটাকে বলা হয় যাত্রার্থক পদ। এখন এইখানে যদি তোমার জ্ঞানমূলক একটা প্রশ্ন আসে যে মানুষ পদ কি যাত্রার্থক পদ, অথবা তোমার বহু নির্বাচনীতে প্রশ্ন আসে যে নিচের কোন পদটি যাত্রার্থক, মানুষ, রহিম, সততা, করিম, কোনটা বলবা? মানুষ, অবশ্যই মানুষ। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কথা বলো, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তখন তোমরা বলবা মানুষ পদ। কেননা মানুষ পদের একই সাথে গুণও আছে, পরিমাণও আছে। বিশেষ করে যাত্রার্থক পদগুলোকে আমরা জাতিবাচক পদগুলি, যাত্রার্থক পদকে আমরা কি বাচক পদ বলি? জাতিবাচক। যাত্রার্থক পদগুলো সবসময় জাতিবাচক। আর অযাত্রার্থক পদগুলো কীরকম? শুধু নাম, শুধু গুণ, হয় ব্যক্তার্থ না হয় যাত্রার্থ, যে কোনো একটা থাকবে, হয় গুণ থাকবে না হয় পরিমাণ, যে কোনো একটা থাকবে, দুইটা একত্রে থাকবে না। শুধু নাম বোঝানো হবে, বা শুধু কোনো গুণের নাম বা কোনো বস্তুর নাম বা কোনো ব্যক্তির নাম, শুধু নাম বোঝানো হলে সেগুলোকে বলা হয় অযাত্রার্থক পদ। আর যদি সেই ব্যক্তি বস্তুগুলোকে নাম আর শুধু গুণ না বুঝিয়ে যদি জাতিবাচক হিসেবে বোঝানো হয়, বা জাতিবাচক কোনো পদের উল্লেখ করা হয়, তখনই তাকে বলা হয় যাত্রার্থক পদ। কি ঠিক আছে? এবার তো তোমাদের প্রশ্ন হচ্ছে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিলাম যে নামবাচক পদগুলি কি যাত্রার্থক, এইটা তোমরা
দেখি পারো নাকি, বই দেখে লেখার চেষ্টা করবা। তো আমি তোমাকে সাহায্য করতে পারি যে না, আমরা জানি এই সম্পর্কে বিতর্ক রয়েছে, নামবাচক পদগুলো যাত্রার্থক নাকি অযাত্রার্থক। এই সম্পর্কে অনেকের মধ্যেই বিতর্ক রয়েছে। কেউ বলেছেন প্রথমে অযাত্রার্থক না, বিশেষ করে ভারতীয় যুক্তিবিদ হচ্ছে ডক্টর পি.কে. রায়, উনি বলেছিলেন নামবাচক পদগুলো প্রথমে অযাত্রার্থক থাকে, পরে পরিচয় হতে হতে যাত্রার্থক হয়ে যায়। কিন্তু এটাও সুস্পষ্ট না, আমরা এখন নাম দিব, পরিচয় হতে হতে তখন গুণ জানবো, এটা তো হতে পারে না। সুতরাং এই মত গ্রহণযোগ্য না। এরপরে জ্যাবন্স বলেছেন নামবাচক পদগুলো যাত্রার্থক না অযাত্রার্থক, তো উনি বলেছেন কিন্তু সুস্পষ্ট কোনো মত দিতে পারেন নাই, সুতরাং তার মতটাও গ্রহণযোগ্য না। এরপরে মিল, যুক্তিবিদ মিলের মত হচ্ছে গ্রহণযোগ্য, কারণ উনি প্রথম থেকেই বলেছিলেন নামবাচক পদ বা শুধু গুণবাচক পদ দিয়ে কোনো একত্রে বোঝানো হয় না, জাতি বোঝানো হয় না। সুতরাং নামবাচক পদগুলো যাত্রার্থক না, কারণ যাত্রার্থক পদ হলো সেইগুলো পদ, একটা জাতিবাচক পদ, একই সাথে গুণ এবং পরিমাণ দুটোই থাকবে। কিন্তু অযাত্রার্থক পদগুলো শুধুই মাত্র নাম, শুধুই মাত্র গুণ বোঝানো হয়, এই জন্য এই পদগুলোকে আমরা যাত্রার্থক পদ বলতে পারি না। পারি না। সুতরাং মিলের সাথে আমরাও একমত হয়ে বলবো, আমরা উত্তরে শেষে বলবো মিলের সাথে আমরাও একমত হয়ে বলবো নামবাচক পদগুলো যাত্রার্থক না, নামবাচক পদগুলো হচ্ছে অযাত্রার্থক। অনেক বড় প্রশ্ন উত্তর হবে না, কিন্তু এইটুকুন লিখলেই যথার্থ। তোমরা কি হ্যাঁ বলো। না না, এই যে দেখো। ও আচ্ছা, যাচ্ছি আমি, সেখানে যাচ্ছি। মেসেঞ্জার গ্রুপে না, আমি ছবিটা তুলতে গিয়ে মানে গড়বড় হয়েছে, তো তোমরা পাবা ইনশাল্লাহ, সবগুলোই পাবা। আগামী ক্লাসে না, তুমি যাইতে থাকো, আমি যেই পর্যন্ত পড়াবো তার পরেরটা আগামী ক্লাস। এরপরে দেখো, বস্তু এবং গুণের উপস্থিতির উপর নির্ভর করে পদকে দুই ভাগে ভাগ করা যায়। অস্তিত্বশীল বস্তু কি বুঝাইলে, যেমন অস্তিত্বশীল বস্তু হলো টেবিল, চেয়ার, বই, খাতা, মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল, সমস্ত এগুলো তো অস্তিত্ব আছে। মানুষের অস্তিত্ব আছে, টেবিল চেয়ারের অস্তিত্ব আছে, বই খাতার অস্তিত্ব আছে। এরকম অস্তিত্বশীল কোনো বস্তুকে বোঝালে সেগুলোকে বস্তুবাচক, আর বস্তুকে না বোঝায় যদি তার গুণকে বোঝায় তাকে বলা হয় গুণবাচক। এগুলো তোমার সরাসরি আসবে, বস্তুবাচক পদ কাকে বলা হয়, গুণবাচক পদ কাকে বলা হয়। অস্তিত্বশীল বস্তুকে বুঝালে বস্তুবাচক পদ, অস্তিত্বশীল বস্তুকে না বুঝায় যদি তার গুণকে বোঝায় তাহলে গুণবাচক পদ। এরপরে আসো সাপেক্ষ, শর্ত সাপেক্ষ পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে সকল পদের অর্থ বোঝার জন্য কারো সাহায্য লাগে না, যেমন বই, খাতা, টেবিল, চেয়ার, মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলা কোনো কিছুর অর্থ বোঝার জন্য কারো সাহায্য লাগে না, সেগুলোকে বলা হয় নিরপেক্ষ পদ। আর যে সকল পদের অর্থ বোঝার জন্য কারো সাহায্য লাগে, অন্য অন্য কোনো পদের সাহায্য লাগে, যেমন বাবা, মা, শিক্ষক। শিক্ষক সব ছেলেকে আমরা, সব মানুষকে কি আমরা শিক্ষক বলি না, যারা শিক্ষকতা পেশায় জড়িত তাদেরকে শিক্ষক বলা হয়, তাদেরকে আমরা মা বাবা বলি, যেমন ডাক্তার, মা, বাবা, শিক্ষক, এই সব পদকে আমরা সাধারণত সাপেক্ষ পদ বলি, যার অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য লাগে। আর যাদের অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য লাগে না তাদের কি নিরপেক্ষ। এই জন্য শর্ত সাপেক্ষে পদ হচ্ছে দুই ধরনের, একটা হলো নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ। নিজের অর্থ নিজেই বোঝা যায়, কারো সাহায্য লাগে না, তাকে নিরপেক্ষ পদ। সেই সব পদসমূহকে নিরপেক্ষ পদ, আর যাদের অর্থ বোঝার জন্য কারো সাহায্য লাগে সেগুলোকে সাপেক্ষ পদ। সর্বশেষ পদের প্রকার, সেটা হলো যুগল সম্বন্ধের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিপরীত পদ আর একটা হচ্ছে বিরুদ্ধ পদ। একটা হচ্ছে বিপরীত পদ আর একটা হচ্ছে বিরুদ্ধ পদ। এখন এইটা বোঝার জন্য আমি সাধারণত এটা ফার্স্ট ইয়ারে সবার শেষে পড়াই, তবুও তোমাদের একটু বলছি, যদিও তোমাদের পরীক্ষায় আমি এটা দিব না, প্রথম পার্বিকে তো একদমই দিব না, তবুও শুধু একটু জানার জন্য বলছি। তোমরা যদি বই দেখে বুঝতে পারো পারলা, না পারলে নাই, অসুবিধা নাই, এটা আমরা আবার রিপিট করব। যেমন দেখো, একজোড়া শব্দ, এখানে আমরা আলাদা আলাদা পদ, একটা পদ বলছি, কিন্তু যখন আমরা যুগল সম্বন্ধের ভিত্তিতে বলবো তখন আমরা সংজ্ঞাটা এইভাবে দিব, একজোড়া পদ বা দুইটা পদ একই সাথে যদি তার সম্পূর্ণ পরিমাণকে প্রকাশ করতে না পারে, এক জোড়া পদ যদি একই সাথে তার সম্পূর্ণ পরিমাণকে প্রকাশ করতে না পারে, তখন সেই একজোড়া পদকে একটাকে আরেকটার বিপরীত পদ বলা হয়। আবার একজোড়া পদ একই সাথে যদি সম্পূর্ণ পরিমাণকে প্রকাশ করতে পারে, তখন একটাকে আরেকটার বিরুদ্ধ পদ বলা হয়। যেমন আমরা যদি বলি সাদা, তার বিপরীত কালো হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, গোলাপি হতে পারে, হলুদ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমরা সাদার বিপরীত কালো, নীল, হলুদ অনেকগুলো বলতে হবে, সাদা কালো বললে তার সম্পূর্ণ পরিমাণ প্রকাশিত হবে না। সাদার বিপরীত আরও অনেক কিছু পদ আছে। কিন্তু বিরুদ্ধ পদ যদি আমরা বলি সাদা, তার সাথে অসাদা, হয় সাদা হবে না হয় অসাদা হবে,
হয় কালো হবে, না হয় অকালো হবে, নাই মানুষ হবে, না হয় অমানুষ হবে। একদম একটা আরেকটার বিরুদ্ধ, মানে যেটা দিয়ে আমি হয় সাদা হবে, না হয় অসাদা হবে, সাদা হবেই না। এই রকম মানে একজোড়া পদ যদি তার সম্পূর্ণ পরিমাণকে প্রকাশ করতে পারে তখন একটা আরেকটার বিরুদ্ধ পদ, আর একজোড়া পদ যদি তার সম্পূর্ণ পরিমাণকে প্রকাশ করতে না পারে, যেমন সাদার বিপরীত কালো বললাম, তখন তো কালো বিপরীত আরও অনেক কিছু থাকতে পারে, কিন্তু সাদার বিপরীত অসাদা এটা একটাই, আর কিছু না। কালোর বিপরীত অকালো এটা একটাই। কালোর বিপরীত তো সাদাও হতে পারে, কালোর বিপরীত নীল হতে পারে, কিন্তু কালোর বিরুদ্ধ শুধুমাত্র অকালো। কালোর বিরুদ্ধ শুধুমাত্র অকালো। তোমরা এইটুকুনি জেনে রাখো, এর বেশি আমাদের জানা দরকার নেই, আমরা এটা সবার শেষে পড়ব। কি বুঝতে পারছো? কথা বলো। জি মিস। আচ্ছা, তোমরা এই পদের সবগুলো পদের প্রকার তোমরা ভালো করে বই দেখে দেখে পড়ে তোমরা এরকম করে, এটা আমরা পড়া হয়ে গেছে, এটা আসছে আমার ভুলের জন্য চলে আসছে। আমাদের আজকের পড়া ছিল আসলে এইটা না, এইটা। এখন এটা আমরা পড়তে পারলে পড়বো, না পড়তে পারলে কিছুটা একটু শুরু করে দিব। কাল মঙ্গলবার দিন 9টায় ইনশাল্লাহ আমরা এগুলো শেষ করব। এরপরে আমরা বড় প্রশ্নে যাব, এগুলোও কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসবে। বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য। এখন পদের প্রকার নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি বলো, আগে ওইটা শুনে নিই। এরপরে আমি আগামী ক্লাসে তোমাদের প্রশ্ন দিয়ে দিব, যে এরকম টাইপের প্রশ্ন আসবে। আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ, এই সপ্তাহে না, আগামী সপ্তাহে আমরা প্রথম অধ্যায়ের যে অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করব, তবে আমাদের 2টা ক্লাসে না, একটা অতিরিক্ত ক্লাসে। বুঝতে পারছো? মনে থাকবে? এই সপ্তাহে না, এই সপ্তাহে না, কারণ এই সপ্তাহে আমার নিজেরই ঝামেলা আছে। আগামী সপ্তাহের কোনো একটা দিন, নেক্সট সপ্তাহের, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এখন আজকে আমাদের পড়া ছিল বাক্য এবং যুক্তিবাক্য। তোমরা তো বাক্যের সংজ্ঞা জানোই, কয়েকটা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, নাকি বলো? বাক্যের আরও কোনো জানো, সংজ্ঞা জানো? বাক্য জানো না? তোমাদের স্যার ম্যাডামরা পড়াচ্ছেন, বাক্য কি পড়ায় ফেলছে বাংলায়? কয়েকটা শব্দ পাশাপাশি, এগুলো আগেই জানো, কয়েকটা শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বাক্য বলে। যেমন ফুল সুন্দর, মানুষ মরণশীল, এগুলা কি বাক্য না? শিশুরা হাস্যপ্রিয়, এগুলা হচ্ছে বাক্য। শিশুরা চঞ্চল, এগুলা হচ্ছে বাক্য। যুক্তিবাক্য আর বাক্যের মধ্যে তফাৎ আনার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স মানে বাক্য, প্রপোজিশন মানে হচ্ছে তোমার যুক্তিবাক্য। তা এখন দেখো, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। উদাহরণস্বরূপ দিবা ফুল সুন্দর, বা তোমাদের যেটা ইচ্ছা সেটা উদাহরণ দিলা। আর যুক্তিবাক্য, যুক্তিবাক্য কিন্তু বাক্যের মতো না, 2টা পদের সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলা হয়। সেই সম্পর্কের বর্ণনা হাবোধকও হতে পারে, নাবোধকও হতে পারে। অর্থাৎ একটা যুক্তিবাক্য গঠন করতে হলে আমাদের 3টা অপরিহার্য অংশ লাগে: উদ্দেশ্য, বিধেয় এবং মাঝখানেরটা হলো সংযোজক। কয়টা অংশ লাগে একটা যুক্তিবাক্য গঠনের জন্য? 3টা। উদ্দেশ্য, বিধেয়, আরেকটা হচ্ছে মাঝখানে যে হয় আর নয় থাকে। কোনো যুক্তিবাক্যের মাঝখানে হয়, দেখো এখানে আমরা হয় দেই নাই, ফুল সুন্দর, এখানে আমরা হয় নয় কিছুই দেই নাই। এটা যদিও হাবোধক আমরা জানি, কিন্তু যখন হয়টা না দেওয়া হবে তখন এটা থাকবে বাক্য, যখন হয়টা দেওয়া হবে তখন এটা হবে যুক্তিবাক্য। উদ্দেশ্য, বিধেয় এখানেও আছে, কিন্তু এখানে নাই কি, বাক্যের মধ্যে নাই কি, সংযোজক। সুতরাং যুক্তিবাক্য এবং বাক্যের মধ্যে 2টা পার্থক্যই, মূল পার্থক্য হচ্ছে বাক্যের মধ্যে সংযোজক লাগে না, দিলেও চলে, না দিলেও চলে। কিন্তু যুক্তিবাক্যের অপরিহার্য 3টা অংশের একটা হলো সংযোজক, যেটা ছাড়া যুক্তিবাক্যকে আমরা যুক্তিবাক্য বলবো না, সেটাকে আমরা বাক্য বলবো। সুতরাং বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের অন্যতম প্রধান নিয়ম হচ্ছে সংযোজক বসাতে হবে। তো একটা যুক্তিবাক্যের 3টা অংশ, একটা উদ্দেশ্য, মাঝখানে বিধেয় এবং শেষে সংযোজক। শেষে উদ্দেশ্য থাকবে না, মাঝখানে বিধেয় থাকবে না এবং প্রথমে সংযোজকও থাকবে না। উদ্দেশ্য প্রথমেই থাকবে, বিধেয় সবার শেষেই থাকবে এবং সংযোজক মাঝখানেই থাকবে। এখন সংযোজকটা হচ্ছে 2 ধরনের, একটা হলো হাবোধক যাকে আমরা হয় দিয়ে বোঝাই, আর একটা হলো নাবোধক যাকে আমরা নয় দিয়ে বোঝাই। সংযোজক কয় ধরনের? 2 ধরনের। একটা হলো হাবোধক যাকে আমরা হয় দিয়ে বুঝাই, আর একটা হচ্ছে নাবোধক যাকে আমরা নয় দিয়ে বুঝাই। কি বুঝতে পারছো? তাহলে যুক্তিবাক্য আমরা বললে কি বলবো? 2টা পদের, উদ্দেশ্য এবং বিধেয় পদ,
দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। যে কোনো দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। সেই সম্পর্কের বর্ণনাটা হাবোধক হতে পারে, সেই সম্পর্কের বর্ণনাটা নাবোধক হতে পারে। হাবোধক হলে সংযোজকটা হবে নয়, নাবোধক হলে সংযোজকটা হবে নয়। এখন যদি তোমার ভেঙে ভেঙে আসে যুক্তিবাক্যের গঠন ব্যাখ্যা করো, আমি শেষে বলতাম, এটা প্রথমেই বলে নিচ্ছি। একটা যুক্তিবাক্যের গঠন করতে হলে তিনটা অপরিহার্য অংশ লাগে। প্রথমে উদ্দেশ্য, দেখো শেষে আমি বলেছি, শেষে আমরা যাই, সবার শেষে যাইতে থাকি। এগুলা পাঠানো হয়েছে তো তোমাদের, না? দেখো, পাঠানো হয়েছে। হ্যাঁ, একটা যুক্তিবাক্যের গঠন করতে হলে, এটা 2 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য অনেক সময় আসে, সহজ প্রশ্ন আসলে খুবই খুশি হবা, যে একটা যুক্তিবাক্যের প্রথমে যুক্তিবাক্যের সংজ্ঞা দিবা, যে দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলা হয়। একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ হচ্ছে তিনটা, একটা হলো উদ্দেশ্য, আরেকটা হলো সংযোজক, আরেকটা হচ্ছে বিধেয়। এদের ব্যাখ্যা করো। তখন উদ্দেশ্য নিয়ে এরকম একটা ডট ডট কোলন চিহ্ন দিবা, ডট, ফোঁটা কিন্তু কোলন না, শুধু ডট দিলেই কোলন হয়। উদ্দেশ্য, বাক্যে যার সম্পর্কে বা যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, যেমন এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য। এবং উদ্দেশ্য আর বিধেয়কে যে একসাথে করে তাকে বলা হয় সংযোজক, যেমন এখানে হয় সংযোজক, আবার নয়ও হতে পারে। আবার উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হয় বিধেয়, যেমন এখানে আমরা বলছি মানুষ হয় মরণশীল, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ, সংযোজক হচ্ছে হয়, এবং বিধেয় হচ্ছে মরণশীল। আমরা আবার অন্যভাবে লিখতে পারি মানুষ নয় অমরণশীল, তখন মানুষ হবে উদ্দেশ্যপদ, নয় হবে তোমার সংযোজক, এবং অমরণশীল হবে তোমার বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য হচ্ছে মানুষ, মানুষ সম্পর্কে বলা হয়েছে সে মরণশীল, না হয় সে অমরণশীল। তাহলে মানুষ, এটা হলো উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে যেটা হলো বিধেয়, যে মানুষের সম্পর্কে বলা হলো মানুষ মরণশীল, এবং এই উদ্দেশ্য এবং বিধেয়কে যে একসাথে করবে, হয় হয় দিয়ে, না হয় নয় দিয়ে, তাকে বলা হবে সংযোজক। কি তোমরা ক্লিয়ার? মিস আরেকবার একটু বললে ভালো হতো। একটা যুক্তিবাক্যের, প্রথমে বলি যুক্তিবাক্য কাকে বলা হয়। দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। কি বলছি আমি? দুটি পদের সম্পর্কের বর্ণনা এই সম্পর্কের বর্ণনাটা হাবোধক হতে পারে, নাবোধক হতে পারে। এই সম্পর্কের বর্ণনাটা দুই রকমের হবে, হয় হাবোধক, নয় নাবোধক। যদি হাবোধক হয় তাহলে সংযোজক হবে হয়, আর যদি নাবোধক হয় তাহলে সংযোজক হবে নয়। ক্লিয়ার? এরপরে হচ্ছে একটা যুক্তিবাক্যের গঠন। একটা যুক্তিবাক্যকে গঠন করতে হলে তিনটা অংশ লাগবে। একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ হচ্ছে তিনটা। প্রথমে উদ্দেশ্য, এরপরে বিধেয় এবং সংযোজক, না মাঝখানে সংযোজক, এবং সবার শেষে হলো বিধেয়। একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টা? তিনটা। উদ্দেশ্য, সংযোজক, বিধেয়ক। আমি সিরিয়ালি বললাম, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়ক। উদ্দেশ্য, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয়, এবং উদ্দেশ্য এবং বিধেয়কে যে একসাথে করে সম্পর্ক বানায়, যার মাধ্যমে সম্পর্ক হয়, সেই তাকে বলা হয় সংযোজক। সংযোজকটা হচ্ছে একটা হয় আর একটা নয়। এবার ক্লিয়ার? জি মিস। একটা যুক্তিবাক্যের অংশ কয়টা? অপরিহার্য অংশ কয়টা, মানে যেটা ছাড়া যুক্তিবাক্য হবেই না? তিনটি। উদ্দেশ্য, সংযোগ গুণ। না না, তিনটা। উদ্দেশ্য, জি, বিধেয়, তিনটা। সংযোজক। একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টা? তিনটা। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টা? তিনটা। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। কয়টা অংশ? তিনটা অংশ। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। বিধেয়, সংযোগ। উদ্দেশ্য কাকে বলা হয়? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। বিধেয় কাকে বলা হয়? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, হ্যাঁ যা কিছু বলা হয়। আর সংযোজক কাকে বলা হয়? উদ্দেশ্য আর বিধেয়কে যে একসাথে করে। ওই যে বিয়ের ঘটক আছে না, একবার মেয়ের বাড়ি যায় আরেকবার ছেলের বাড়ি যায়, একবার ছেলের বাড়ি যাবে আরেকবার মেয়ের বাড়ি যাবে, যাবে তো কিসের জন্য যাবে? ঘটকালি করে ছেলে মেয়ের বিয়ে শাদী করানোর জন্য। তো এই যে বিয়ের ঘটক সংযোজককে সাধারণত আমরা বিয়ের ঘটকের সাথে তুলনা করতে পারি। একবার মেয়ের বাড়ি যাবে আরেকবার ছেলের বাড়ি যাবে, গিয়ে একটা বাক্য তৈরি করতে সাহায্য করবে। কি বুঝতে পারছো আমার কথা? জি মিস, বুঝতে পারছি। সংযোজক ছাড়া যুক্তিবাক্য গঠন করা যাবে না।
তাহলে একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টা? তিনটা। কি কি? উদ্দেশ্য, বিধেয়, বিধেয়, আর একটা হলো সংযোগ। ভেরি গুড, ভেরি গুড। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। বিধেয় কাকে বলা হয়? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। সংযোজক কাকে বলা হয়? উদ্দেশ্য আর বিধেয়কে যে বা যার জন্য একত্রীকরণ করে একটা যুক্তিবাক্য বানানো হয় সেইটাকে বলা হয় সংযোজক। সংযোজক হচ্ছে হয়, সংযোজক হতে পারে নয়। কারণ সংযোজকের প্রকৃতি দুই রকমের, একটা হাবোধক যাকে আমরা হয় দিয়ে বোঝাই, আর একটা নাবোধক যাকে আমরা নয় দিয়ে বোঝাই। হাবোধককে আমরা ইতিবাচক বলতে পারি, আবার হাবোধকও বলতে পারি। আর নাবোধককে আমরা নেতিবাচকও বলতে পারি, আবার নাবোধকও বলতে পারি। এখন কি বুঝছো একটা যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টা? কি কি বলো? জি মিস, বুঝতে পারছি। পারছে না? উদ্দেশ্য, বিধেয়, সংযোগ। ভেরি গুড। সংযোজক কি? বিয়ের ঘটক। জি মিস। সংযোজকের প্রকৃতি মানে সংযোজক কয় রকমের হয়? মিস দুই রকম বলতে কি পারি, কি? একটা বিয়ের ঘটক, আরেকটা আছে উদ্দেশ্য আর বিধেয়কে সংযোগ করা। হ্যাঁ, সংযোগ করা। ওই সংযোগ করাটা কি হয় আর নয়, একটা হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। তাহলে আমরা বাক্য আর যুক্তিবাক্য তো চিনলাম না। বাক্য হচ্ছে কয়েকটা শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলেই সেটা বাক্য হয়ে যায়। আর যুক্তিবাক্য হচ্ছে দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। বাক্যের তিনটা অংশ লাগে না, যুক্তিবাক্যের তিনটা অংশ লাগে। সুতরাং বাক্য এবং যুক্তিবাক্য একই ধরনের না, এদের মধ্যে পার্থক্য আছে। আছে না কি বলো? জি মিস। আচ্ছা, পার্থক্য যদি থাকে তাহলে দেখো প্রথমে এই দুইটার সংজ্ঞা দিয়ে দিবা। ২ নম্বরটা হচ্ছে বাক্যের একক হলো শব্দ আর যুক্তিবাক্যের একক হচ্ছে পদ। আমরা বলছি না কয়েকটা শব্দ পাশাপাশি বসলেই বাক্য হয়ে যায়, আর আমরা বলছি না দুইটা পদের সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলা হয়। তাহলে বাক্যের একক হচ্ছে তোমার শব্দ আর যুক্তিবাক্যের একক হচ্ছে তোমার পদ। বাক্যের অংশ দুইটা, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, আর যুক্তিবাক্যের অংশ তিনটা, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সকল বাক্যই যুক্তিবাক্য নয়, ঠিক না? সকল যুক্তিবাক্যকেই আমরা বাক্য বলতে পারি, কিন্তু সকল বাক্যকে আমরা যুক্তিবাক্য বলতে পারি না, কারণ সংযোজক না থাকলে সেগুলোকে আমরা যুক্তিবাক্য বলি না। বাক্যের প্রথমে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক, শেষে বিধেয় বসে। কিন্তু যুক্তিবাক্যের প্রথমে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক, শেষে বিধেয় পদ বসে। কিন্তু বাক্যের এমন বাধা ধরার নিয়ম নাই, হইলেই হইল, মনের ভাব প্রকাশ করতে পারলেই হয়। যুক্তিবাক্যের সংযোজক সবসময় বর্তমান কালের হয়, কিন্তু বাক্যে ক্রিয়া যে কোনো কালেরই হতে পারে। বাক্য দ্বারা আমরা চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আবেগ, ভালোবাসা যা খুশি তাই প্রকাশ করতে পারি, মনের যে কোনো ভাবে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু যুক্তিবাক্য দিয়ে শুধু আমরা মনের চিন্তার ভাবটা প্রকাশ করে থাকি। বাক্য সর্বদাই ভাষাকেন্দ্রিক, আর যুক্তিবাক্য হচ্ছে সর্বদাই ভাষাকেন্দ্রিক নয়, কারণ এটা একটু যৌক্তিক। বাক্যের অর্থ প্রেক্ষাপট অনুসারে ভিন্নও হতে পারে, কিন্তু যুক্তিবাক্যের অর্থ আর তাৎপর্য সবসময় একই রকমই থাকে। গুণ পরিমাণ অনুসারে অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় না বাক্যের গুণ পরিমাণ অনুসারে, কিন্তু যুক্তিবাক্যের অর্থ বা সুস্পষ্ট সুনির্দিষ্টতা সবসময় প্রকাশিত হয়। এই হচ্ছে বাক্য এবং যুক্তিবাক্যের পার্থক্য। তোমরা এইগুলো তো দেখবাই, এছাড়া এগুলো তো আসছে তোমাদের ইয়েতে, আসছে না? জি মিস। আচ্ছা, এগুলো যদি এসে থাকে বাক্য আর যুক্তিবাক্য পর্যন্ত তোমরা পড়ে রাখবা। আর আমি একটা প্রশ্ন তোমাদের দিলাম যে নামবাচক পদগুলো যাত্রার্থ কিনা, ওইটা তোমরা আমাকে লিখে দেখাবা। আল্লাহ বাঁচায় রাখলে